বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতায় আপনি যদি এখনও আপনার নাম নথিভুক্ত না করে উঠতে পারেন অথবা আপনার বয়স 60-এর অধিক হয়ে গেছে, 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, এখনও পর্যন্ত আপনি সরকারের পক্ষ থেকে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে জনকল্যাণ শিবির ইতিমধ্যে শুরু হয়েছে। 15, 16, 17 প্রতিটা জেলার প্রতিটা ব্লক স্তরে অনুষ্ঠিত হচ্ছে। সেই ব্লক স্তরে গিয়ে আপনি এই ফর্ম জমা করলে তবে কিন্তু আপনি এই যে বার্ধক্য ভাতা রয়েছে সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারে, সেই প্রকল্পের অধীনে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে এবং প্রতি মাসে আপনি রাজ্য সরকারের তরফ থেকে এখন বর্তমানে যে 1000 টাকা দেওয়া হচ্ছে আপনি পেয়ে যাবেন। পরবর্তীকালে এই 1000 টাকা পরিবর্তিত হয়ে কিন্তু 2000 টাকায় পরিণত হবে, যেটা নতুন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ দেখে নেব যে এই বার্ধক্য ভাতার ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, এর সঙ্গে কি কি ডকুমেন্টস আপনি জমা করবেন, সমস্ত পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্ধক্য ভাতার ফর্ম। এই ফর্মটা আপনাকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করে আপনার যে স্থানীয় জনকল্যাণ শিবির কেন্দ্র হচ্ছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে। এই মুহূর্তে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব যে এই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন। দেখুন, প্রথমে এখানে দেখবেন আপনার যে পাসপোর্ট সাইজ ফটো, সেটা আপনাকে কিন্তু এই জায়গাটাতে একটা কপি আপনাকে বসিয়ে দিতে হবে। এরপরে এই জায়গাটার আপনি কি করবেন সেটা কিন্তু আমরা ভিডিওর শেষে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমেই চলে আসছে দেখুন পার্সোনাল ডিটেলস, আপনার যে ব্যক্তিগত তথ্য সেটা আপনাকে কিন্তু খুব দেখে আপনাকে পূরণ করতে হবে। এই জায়গাতে দেখুন প্রথমে লেখা রয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যিনার নামে আবেদন হচ্ছে ওনার সঠিক নাম যেটা, সেই নামটা এখানে বসাবেন। ওনার জেন্ডার, অর্থাৎ উনি মেল নাকি ফিমেল সেটা আপনাকে বসাতে হবে। ওনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু আপনাকে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে ফরম্যাটে আপনাকে বসাতে হবে। এরপরে দেখুন বলছে এজ অ্যাজ অন 1/1/2026, অর্থাৎ 1/1/2026 অনুযায়ী ওই আবেদনকারীর বয়স কত হচ্ছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। এরপর দেখুন ফাদার্স নেম, অর্থাৎ আবেদনকারীর বাবার নাম বসাবেন। এরপরে রয়েছে মাদার্স নেম, আবেদনকারীর মায়ের নাম বসাবেন। এরপরে রয়েছে দেখুন কাস্ট, SC ST নাকি জেনারেল, সেটা আপনাকে এখান থেকে বসাতে হবে। রিলিজিয়ন কি, এই জায়গাতে আপনি বসাবেন পরের ধাপে। এরপরে ম্যারাইটাল স্ট্যাটাস, অর্থাৎ আনম্যারিড যদি অবিবাহিত হয়ে থাকে আনম্যারিড, যদি বিবাহিত হয়ে থাকেন ম্যারিড, যদি বিপত্নিক হয়ে থাকেন উইডো অথবা উইডোয়ার, যদি সেপারেটেড হয়ে থাকে অর্থাৎ আলাদা বিচ্ছিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে সেপারেটেড করবেন। যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্ত্রীর বা স্বামীর নাম এখানে বসাবেন। মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার পরিবারের বাৎসরিক আয় কত সেটা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে বলছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার যে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে আপনাকে বসাতে হবে। এবারে ডিজিটাল রেশন কার্ডের নম্বরটা পরবর্তী ধাপে বসাতে হবেন। এরপরে বলছে AHLTIN যদি থাকে আপনার বসাবেন, যদি না থাকে তাহলে আপনি এভাবে কিন্তু রেখে দেবেন। এরপরে যেটা চলেছে দেখুন আধার নম্বর আপনাকে এখানে বসাতে হবে। এরপরে আপনার এপিক বা ভোটার কার্ড যেটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপরে রয়েছে CAA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি SIR 2026 লিস্ট থেকে আপনার নাম বাদ যায় সেক্ষেত্রে আপনাকে CAA তে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি সেটা আপনাকে এখানে বসাতে হবে যদি আপনার নাম বাদ যায় সেক্ষেত্রে। যদি অ্যাপ্লাইড করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে বসাবেন, যদি ইস্যু হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটের নাম্বারটাও আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে দেখুন ইফ ডিলিটেড ইন SIR 2026 হোয়েদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, অর্থাৎ যদি SIR 2026-এর নাম থেকে আপনার নামটা ডিলিটেড হয়ে গিয়ে থাকে লিস্ট থেকে, সেক্ষেত্রে আপনি ট্রাইব্যুনালে আপনার অ্যাপ্লিকেশন করেছেন কিনা, যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেই কেস নাম্বার এখানে বসবে, যদি অ্যাপ্লিকেশন না করে থাকেন আপনি এখানে নোতে টিকমার্ক করবেন। এবারে যদি তারপরে দেখুন প্যান ইফ অ্যাভেলেবল, যদি আপনার কাছে প্যান নম্বর থাকে সেক্ষেত্রে আপনি প্যান কার্ডের নম্বরটা এখানে আপনি বসাবেন। এরপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস,
প্রথমে দেখুন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই প্রিন্ট করা থাকবে। তারপরে বলছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, আপনার ভোটার কার্ডে সমস্ত ইনফরমেশনগুলো পাবে। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেটা হবে সেটা আপনার নাম বসাবেন এখানে, আপনার জেলার নাম এখানে বসাবেন। এরপরে রয়েছে পুলিশ স্টেশন, আপনার যেটা হবে সেই পুলিশ স্টেশনের নাম এখানে বসাবেন। আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম আপনার এলাকায় যেটা হবে সেটা বসাবেন এখানে। এরপরে জিপি বা ওয়ার্ড নম্বর, যদি রুরাল এলাকার হয়ে থাকেন আপনি সেখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, যদি আরবান এরিয়ার শহরে এলাকার হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নম্বর এখানে বসাবেন। এরপরে ভিলেজ বা টাউন সিটি আপনার যেটা হবে সেই হিসেবে আপনি নামটা লিখবেন এখানে। হাউস নম্বর এখানে যদি আপনার থাকে, যেটা ভোটার লিস্টে থাকে সেই ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। যদিও এখানে কোনো স্টার মার্ক নেই, আপনি যদি ছেড়ে দিতে চান অবশ্যই ছেড়ে দিতে পারেন। এরপর রয়েছে দেখুন পোস্ট অফিস, আপনার স্থানীয় পোস্ট অফিসের নাম লিখবেন। এবারে পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ডব্লিউপি, অর্থাৎ আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করে আসছেন। যদি জন্ম থেকে বসবাস করে থাকেন তাহলে আপনার জন্মসাল থেকে এখন পর্যন্ত যত বছর হচ্ছে সেখানে আপনি সেই সংখ্যাটা বসিয়ে দেবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসবেন। এবারে যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনি ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এই জায়গাটাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে খুবই কেয়ারফুলি আপনাকে বসাতে হবে। প্রথমে ব্যাংকের নাম বসাবেন এখানে, এরপরে ব্যাংকে যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নাম বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন। এবারে বলছে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ফর ডিবিটি ক্রেডিট, এখানে যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাংকে যেন অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকে, কারণ এখন নতুন মুখ্যমন্ত্রী আসার পরে সম্পূর্ণভাবে কিন্তু ঘোষণা করে দিয়েছে সমস্ত রকমের সামাজিক সুরক্ষামূলক যত রকমের প্রকল্প রয়েছে তার যে বেনিফিটসগুলো সমস্ত ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছাবে। তো অবশ্যই এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনি দিচ্ছেন সেটা যেন ডিবিটি লিঙ্ক থাকে সেই ব্যাংকের অ্যাকাউন্টে। এখানে এরপরে দেখুন আইএফএসসি কোডটা আপনার যেটা হবে সেই আইএফএসসি কোডটা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে বলছে কি কি এই ফর্মগুলো ফিল আপ করার পরে সাথে আপনি কি কি ডকুমেন্টস জমা করবেন তার পুরো লিস্টটা আপনাকে এখানে দিয়ে দিয়েছে। প্রথমে দেখুন পাসপোর্ট ফটোগ্রাফ, অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, আপনাকে জমা করতে হবে। কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেটের কপি দিতে হবে। কপি অফ ডিজিটাল রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের কপি দিতে হবে আপনাকে। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স দিতে হবে। কপি অফ ভোটার আইডি, ভোটার আইডি কার্ডের জেরক্স আপনাকে জমা করতে হবে। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন সহ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা রয়েছে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কপি আপনাকে জমা করতে হবে। কপি অফ ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন সহ আপনার যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেটেরও আপনাকে কপি জমা করতে হবে। এবারে কপি অফ ব্যাংক পাসবুক, আপনি যে ব্যাংকের ইনফরমেশনটা দিলেন ফর্মে সেই ব্যাংকের পাসবুকের যে কপি সেটাও আপনাকে এখানে দিতে হবে। এছাড়া যদি আপনি অতিরিক্ত কিছু ডকুমেন্টস জমা করতে চান তার নামটা আপনাকে এখানে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিতে হবে। এবারে আমরা চলে এসেছি ফর্মের শেষ অংশে। এখানে দেখুন সেলফ ডিক্লারেশন এবং নমিনেশন যেটা রয়েছে। ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ আই হিয়ার বাই নমিনেট নেম অ্যাড্রেস রিলেশনশিপ টু রিসিভ দ্য রেস্ট অ্যামাউন্ট পেয়েবল টু মি টিল মাই ডেথ, অর্থাৎ এখানে আপনার যে নমিনি, আপনার যদি কোনো ক্ষেত্রে মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার কিছু অর্থ সংগৃহীত হয়ে থাকে সেই অর্থটা কার কাছে যাবে, কাকে আপনি নমিনি রাখতে চাইছেন তার যে ডিটেলসটা আপনি এখানে দেবেন। এখানে যাকে আপনি নমিনি রাখতে চান তার নাম এবং তার অ্যাড্রেস এবং তার সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা আপনাকে খুব সঠিকভাবে কিন্তু লিখে দিতে হবে। এরপরে বলছে আই গিভ কনসেন্ট টু দ্য ইউজ অফ দ্য আধার নম্বর ফর দ্য অথেন্টিকেশন মাই আইডেন্টিটি ফর সোশ্যাল সিকিউরিটি পেনশনস, এবং 3 নম্বর রয়েছে অর্থাৎ আমি আধার কার্ডকে ব্যবহার করার জন্য, আধার কার্ড ব্যবহার করে অথেন্টিকেট করার জন্য যে কনসেন্ট বা অনুমতি দিচ্ছি সেটার যে একটা ডিক্লারেশন সেটা 2 নম্বর পয়েন্টে বলা রয়েছে। 3 নম্বর বলছে প্রেজেন্টলি আই এম রিসিভিং দ্য ফলোয়িং পেনশনস ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট এইডেড অর্গানাইজেশনস, প্লিজ টিক ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি আপনি এই সমস্ত সোশ্যাল যে সিকিউরিটি পেনশন রয়েছে অর্থাৎ সামাজিক সুরক্ষামূলক যে প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পগুলোর কোনো একটি প্রকল্প যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করবেন। অর্থাৎ এনএসএপি ওল্ড এজ, এনএসএপি ডিসেবিলিটি পেনশন, ওল্ড এজ পেনশন, বৃদ্ধ ভাতা, উইডো পেনশন,
অর্থাৎ বিধবা ভাতা, ডিসেবিলিটি পেনশন, প্রতিবন্ধী ভাতা, লোক প্রসার প্রকল্প, ফার্মার ওল্ড এজ পেনশন, আর্টিসান পেনশন, ফিশারম্যানস ওল্ড এজ পেনশন, এগুলোর যদি কোনো একটা পেনশন আপনি পেয়ে থাকেন তাহলে এখানে আপনাকে কিন্তু অবশ্যই টিকমার্ক মারতে হবে। তো অবশ্যই রেকমেন্ডেড থাকবে, এগুলোতে কোনো কিছুতে আপনি টিকমার্ক করবেন না। এই তিনটে এভাবে ডিক্লারেশন করার পরে আপনাকে কিন্তু এই জায়গাতে সিগনেচার করে নিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছে তার সিগনেচার এখানে বসবে এবং এই জায়গাতে কিন্তু ডেট বসবেন, যে ডেটে আপনি জনকল্যাণ শিবির ক্ষেত্রে এই যে ফর্মটা আপনি সাবমিট করছেন ডেটে, সেই ডেটটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। এরপরে দেখুন এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই। এই পার্টটা পুরোটা কিন্তু যেখানে আপনি জমা করছেন সেই অফিসাররা কিন্তু এখানে এই পার্টটা ব্যবহার করবে এবং এখানে তারা কিন্তু যে অফিসারকে আপনি জমা করছেন কেন্দ্রে গিয়ে সেই অফিসারের সিগনেচার এবং স্ট্যাম্প এখানে থাকবে এবং এর একটা স্লিপ আপনাকে কিন্তু তারা দিয়ে দেবে। এবারে আমরা অ্যাপ্লিকেশনের যে প্রথম পার্টটা সেটা কিন্তু এবারে জেনে নেব। দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর প্লিজ চেক অনলি ওয়ান বক্স, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন দুটো এখানে অপশন দিয়েছে। দেখুন প্রথমে রয়েছে তপশিলি বন্ধু ফর এসসি এবং দ্বিতীয় রয়েছে জয় জোহার ফর এসটি। অর্থাৎ এই যে ফর্মটা এটা কিন্তু শুধুমাত্র এসসি এবং এসটি ক্যাটাগরির যে সমস্ত ব্যক্তিরা 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ফর্মটা। বাকি মুসলিম কমিউনিটির বা মাইনরিটি কমিউনিটির জন্য আলাদা ফর্ম রয়েছে, সেই ফর্মটা কিভাবে আপনি ফিল আপ করবেন সেটা কিন্তু পরবর্তীতে আমরা ভিডিও আপডেট দেবো। এই যে ফর্মটা এটা কিন্তু এসসি এবং এসটি ক্যাটাগরির যে সমস্ত ব্যক্তিরা 60-এর ঊর্ধ্বে হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ফর্ম। এসসি হলে আপনাকে এই যে তপশিলি বন্ধু ফর এসসি এখানে টিকমার্ক করতে হবে। যদি আপনি এসটি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে জয় জোহর প্রকল্পের মধ্যে আপনি পড়বেন এবং আপনাকে দ্বিতীয় অপশানেকে ক্লিক করে নিতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে সমস্ত ফর্মটা পূরণ করতে হবে এবং তার সাথে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সমস্ত ডকুমেন্টসের কপি আপনাকে জমা করতে হবে আপনার জনকল্যাণ শিবির কেন্দ্রে। তারা কিন্তু আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে যখন তারা এই ফর্মটা রিসিভ করে নেবে এবং আপনি আপনার যে মোবাইল নাম্বারটা ফর্মের মধ্যে দিলেন যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনি মেসেজও পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।